অফিসে যোগ দেওয়ার ৩ মাস হয়েছে আমার। কাজে চাপ আছে, তবে পরিবেশ খারাপ না। শুধু একজন মানুষকে সবাই একটু এড়িয়ে চলে, স্নেহা ম্যাম, কোম্পানির জেনারেল ম্যানেজার। ভুল করলে তিনি কখনো চিৎকার করেন না, শুধু শান্ত গলায় এমনভাবে ভুল ধরিয়ে দেন যে পরের বার একই ভুল করার সাহস থাকে না। সকালে অফিসে ঢুকতেই পিয়ন এসে বলল, তুর্য ভাই, ম্যাম ডাকছেন। আমি ফাইল হাতে নিয়ে কেবিনে ঢুকলাম। আসতে পারি? আসুন। আমি সামনে বসতেই তিনি বললেন, গতকালের ক্লায়েন্ট মিটিংয়ের নোটস কোথায়? প্রিন্ট করে এনেছি। তিনি কয়েক মিনিট ধরে পড়লেন, তারপর বললেন, কাজ ভালো হয়েছে, তবে শেষ অংশে আরও ডিটেলস যোগ করবেন। ঠিক আছে। আর একটা কথা, জি? আপনি মোটামুটি কাজ করলে হবে না, আমি চাই আপনি সেরাটা দিন। চেষ্টা করব। চেষ্টা না, করবেন। আমি মাথা নাড়লাম। অফিসের সবাই বলতো ম্যাম কাউকে আলাদা গুরুত্ব দেন না, আমিও বিশ্বাস করতাম। কয়েকদিন পর অফিস থেকে সবাই মিলে একটা রিসোর্টে গেলাম। সেখানে টিম গেম খেলছিল। আমি দৌড়াতে গিয়ে পিছলে পড়লাম। হাঁটুতে বেশ ভালোই লেগেছিল। স্নেহা ম্যাম ভ্রুকুচকে জিজ্ঞেস করেন, বেশি লেগেছে? আমি বললাম, না তেমন না। হাঁটতে পারবেন? পারবো। কিন্তু আমার কথা যেন ওনার কানে গেল না। উনি এইচআরকে বললেন, ফার্স্ট এইড বক্স আনুন। আমি একটু অস্বস্তি নিয়ে বললাম, আমি নিজেই করে নেব। অফিসের কেউ আহত হলে সেটা আমার দায়িত্ব। কথাটা শুনে আর কিছু বলিনি। এরপর সবকিছু আবার আগের মতোই চলতে লাগলো। তারপর প্রায় 2 মাস কেটে গেল। অফিসের প্রতিটা দিন একই নিয়মে চলতে লাগলো। সকাল 9টায় অফিসে ঢোকা, কাজের তালিকা দেখে একে একে শেষ করা, দুপুরে কর্মীদের সঙ্গে ক্যান্টিনে খাওয়া, আবার বিকেল পর্যন্ত কাজ। এর মাঝেও স্নেহা ম্যামের সঙ্গে প্রয়োজন ছাড়া কোনো কথা হতো না। তবে একটা জিনিস আমি ধীরে ধীরে খেয়াল করতে শুরু করলাম। আমি কোনো কাজ জমা দিলে তিনি খুব মনোযোগ দিয়ে দেখতেন। অন্যদের মতো শুধু ওকে বলে পাশ কাটিয়ে দিতেন না। কোথায় ভুল হয়েছে, কোথায় আরও ভালো করা যায় সব বুঝিয়ে দিতেন। একদিন দুপুরে অফিসের সার্ভার হঠাৎ বন্ধ হয়ে গেল। সবাই যার যার ডেস্কে বসে অপেক্ষা করছে। আমি তখন আগের সপ্তাহের একটা রিপোর্ট হাতে নিয়ে বসেছিলাম। হঠাৎ ইন্টারকম বেজে উঠল। রিসিপশন থেকে জানানো হলো ম্যাম ডাকছেন। আমি কেবিনে ঢুকতে দেখলাম তিনি জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। আমাকে বসতে ইশারা করলেন। কয়েক মিনিট পরে ফোন রেখে আমার দিকে তাকালেন। নতুন একটা প্রজেক্ট এসেছে। জি। আমি চাই এই প্রজেক্ট আপনি কাজ করুন। আমি একটু অবাক হয়ে বললাম, টিমে তো আরও সিনিয়র অনেকে আছেন। জানি, তাহলে আমি? কারণ আপনি কাজ শেখার চেষ্টা করেন, সেটা আমার ভালো লাগে। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। চেষ্টা করব যেন আপনাকে হতাশ না করি। আমি ফলাফল চাই, বাকিটা আপনার উপর। আমি মাথা নেড়ে বেরিয়ে এলাম। বাড়ি আসতেই রাফি এগিয়ে এলো। কি বলল? নতুন প্রজেক্ট দিল। রাফি অবাক হয়ে বলল, আরে এটা তো সাধারণত সিনিয়রদের দেয়। আমি কাঁধ ঝাঁকিয়ে নিজের ডেস্কে বসে পড়লাম। পরে কয়েকদিন খুব ব্যস্ততার মধ্যে গেল। অফিস শেষ হওয়ার পরও মাঝে মাঝে 2-1 ঘন্টা থেকে কাজ করতে হতো। এক সন্ধ্যায় পুরো ফ্লোর প্রায় ফাঁকা। আমি রিপোর্ট শেষ করার চেষ্টা করছি। ঠিক তখন কেবিন থেকে স্নেহা ম্যাম বেরিয়ে এলেন। এখনো যাননি? আরেকটু কাজ বাকি। স্নেহা ঘড়ির দিকে তাকিয়ে বললেন, রাত 8:30 বাজে। কাজ শেষ করে চলে যাব। কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের শরীরটাও গুরুত্বপূর্ণ। জি। আধা ঘন্টার বেশি থাকবেন না। ঠিক আছে। পরদিন সকালে অফিসে ঢুকতেই তিনি আবার ডাকলেন। আমি ভেতরে যেতেই তিনি আমার দেওয়া রিপোর্টটা টেবিলের ওপর রাখলেন। ভালো কাজ হয়েছে, ধন্যবাদ। তবে একটা ভুল করেছেন। কোথায়? তিনি ফাইলের একটা অংশ দেখিয়ে বললেন, এখানে ক্লায়েন্টের পুরনো ডাটা চলে এসেছে। আমি কপালে হাত দিয়ে বললাম, খেয়ালই করিনি। ভুল সবারই হয়, কিন্তু একই ভুল দ্বিতীয়বার যেন না হয়। হবে না।
তিনি ছোট্ট করে মাথা নাড়লেন। কেবিন থেকে বেরিয়ে আমার মনে হলো মানুষটা আসলে অযথা কঠোর নন। তিনি শুধু চান তার টিমের কেউ যেন অর্ধেক মন দিয়ে কাজ না করে। এরপর থেকে অদ্ভুত একটা অভ্যাস তৈরি হয়ে গেল। কোনো কাজ শেষ করলেই মনে হতো স্নেহা ম্যাম এটা দেখে কি বলবেন, প্রশংসা করবেন নাকি আবার কোনো ভুল ধরে ফেলবেন। আমিও বুঝতে পারিনি কখন যে তার দেওয়া প্রতিটা মন্তব্যকে গুরুত্ব দিতে শুরু করেছে। অন্যদিকে স্নেহা ম্যামও যেন আমাকে একটু বেশি দায়িত্ব দিতে শুরু করলেন। নতুন ক্লায়েন্ট মিটিং, প্রেজেন্টেশন, গুরুত্বপূর্ণ রিপোর্ট এক এক করে সবই আমার হাতে আসতে লাগলো। অফিসের সবাই ভাবছিল আমি হয়তো ভাগ্যবান, আর আমি ভাবছিলাম হয়তো শুধু কাজের কারণেই ম্যাম আমাকে বিশ্বাস করেন। তারপর আরও কয়েক সপ্তাহ কেটে গেল। অফিসে সব কিছু আগের মতোই চলছিল। স্নেহা ম্যাম আগের মতোই কাজ নিয়ে ব্যস্ত, আর আমিও নিজের দায়িত্ব পালন করে যাচ্ছিলাম। এর মাঝেই এক রাতে বাসায় ফিরতেই আম্মু এসে বললেন, শুক্রবার একটা জায়গায় যেতে হবে, সময় করে নিস। আমি জুতা খুলতে খুলতে বললাম, কোথায়? মেয়ে দেখতে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, এখনই এসবের কি দরকার? সব সময় সবকিছু নিজের সময় হয় না, একবার দেখে আয়, তারপর যা সিদ্ধান্ত নেয়ার নিবি। আমি আর তর্ক করলাম না। আচ্ছা। পরদিন আম্মু একটা খাম আমার হাতে দিতে গিয়েও আবার সরিয়ে নিলেন। আমি বললাম, কি? মেয়ের ছবি? দেখি। আম্মু মাথা নেড়ে বললেন, না, সামনাসামনি দেখলেই ভালো লাগবে, ছবিতে আগে থেকে দেখার দরকার নেই। আমি হেসে বললাম, ঠিক আছে, যেভাবে ভালো মনে হয়। শুক্রবার বিকেলে আমরা সবাই মিলে নির্ধারিত বাসায় গেলাম। ড্রয়িং রুমে বসে সবার সঙ্গে পরিচয় পর্ব চলছিল। চা নাস্তা এলো। আমি মাথা নিচু করে বসেছিলাম। কিছুক্ষণ পর ভেতরের রুম থেকে একজন মেয়ে ট্রে হাতে বেরিয়ে এলো। আমি মুখ তুলে তাকাতেই পুরো শরীর থমকে গেল। স্নেহা ম্যাম। হাতে থাকা কাপটা প্রায় পড়ে যাচ্ছিল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না অফিসের সেই গম্ভীর কঠোর বস আজ আমার সামনে পাত্রী হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, স্নেহা ম্যামের মুখে কোনো বিস্ময় নেই। তিনি একদম স্বাভাবিকভাবে সবার সামনে বসে রইলেন, যেন সবকিছু আগেই জানা। দুই পরিবারের বড়রা নিজেদের মধ্যে গল্প করতে লাগলেন। কিছুক্ষণ পর স্নেহার বাবা বললেন, ওরা চাইলে আলাদা করে একটু কথা বলতে পারে। সবাই রাজি হওয়ায় আমি আর স্নেহা বারান্দায় চলে এলাম। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বললাম না। আমি প্রথমে নীরবতা ভাঙলাম। আপনি? স্নেহা হালকা হেসে বললেন, এত অবাক হচ্ছেন কেন? আপনি আগে থেকে জানতেন? হ্যাঁ, কিভাবে? বাসা থেকে যখন আপনার ছবি দেখিয়েছিল তখনই চিনে ফেলেছিলাম। তাহলে অফিসে কিছু বলেননি কেন? কারণ অফিসই, ব্যক্তিগত বিষয় নিয়ে সেখানে কথা বলতে চাইনি। আর অবাক তো সেই দিনই হয়েছিলাম যেদিন আপনার ছবি প্রথম দেখি। আমি হেসে ফেললাম। আমি তো ভেবেছিলাম আজ অন্য কাউকে দেখতে আসছি। আমি তো জানতাম আজ আপনি আসবেন। তাহলে এতদিন একবারও ইঙ্গিত দিলেন না? কিছু বিষয় পরিবারের মাধ্যমেই সুন্দর লাগে। তার কথায় আমি আর কিছু বলতে পারলাম না। অদ্ভুত একটা স্বস্তি কাজ করছিল। যে মানুষটাকে এতদিন শুধু অফিসের বস হিসেবে চিনেছি, আজ তার অন্য একটা পরিচয় সামনে এসেছে। আমাদের কথা শেষ হতেই দুই পরিবারের সবাই আবার একসঙ্গে বসলেন। আম্মু আমার দিকে তাকিয়ে বললেন, কি বলিস? আমি একবার স্নেহার দিকে তাকিয়ে মাথা নাড়লাম। আমার কোনো আপত্তি নেই। স্নেহার বাবাও মেয়ের দিকে তাকালেন। দুই পরিবারের মুখেই হাসি ফুটে উঠল। যেহেতু দুই পক্ষই রাজি, তাই সেদিনই ঘরোয়া আয়োজনে ছোট্ট করে আংটি পরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো। বাড়ির বড়রা আংটি নিয়ে এলেন। প্রথমে আমি স্নেহার হাতে আংটি পরিয়ে দিলাম, তারপর স্নেহা আমার হাতে আংটি পরিয়ে দিল। চারপাশে হাততালির শব্দ ভেসে উঠল। আংটি পরানোর পর সবাই অনেকক্ষণ গল্প করল। আত্মীয় স্বজন একে একে শুভেচ্ছা জানাতে লাগলেন। আমি আর স্নেহা খুব বেশি কথা বললাম না, কারণ বাড়ির সবাই আমাদের ঘিরেই বসেছিল। রাত হয়ে যাওয়ায় আমরা বাসায় ফিরে এলাম। পরদিন অফিসে যাওয়ার সময় মনে হচ্ছিল আজকের দিনটা হয়তো একটু অস্বস্তিকর হবে। অফিসে ঢুকতেই সবকিছু আগের মতোই, সবাই নিজের কাজে ব্যস্ত।
আমিও নিজের ডেস্কে বসে কম্পিউটার চালু করলাম। কিছুক্ষণ পর ইন্টারকম বেজে উঠল। আমি ফাইল হাতে নিয়ে কেবিনে ঢুকলাম। আসতে পারি? আসুন। তার মুখে আগের মতোই সেই গম্ভীর ভাব, যেন গতকাল কিছুই হয়নি। তিনি একটা ফাইল আমার দিকে এগিয়ে দিলেন। এগুলো আজকের মধ্যে শেষ করবেন। ঠিক আছে। আর ক্লায়েন্টের সঙ্গে বিকালের মিটিংয়ে আপনিও থাকবেন। জি। এর বেশি কোনো কথা হলো না। আমি কেবিন থেকে বেরিয়ে এলাম। রাফি পাশ থেকে বলল, কিরে, আবার নতুন কাজ? আমি হেসে বললাম, হ্যাঁ। আমাদের সম্পর্কে কথা অফিসে কেউ জানতো না, আমরাও কাউকে জানাতে চাইনি। সেদিন রাতে স্নেহার একটা মেসেজ এলো। কাল বিকেলে অফিস শেষ হওয়ার পর একটু সময় হবে? আমি কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইলাম। হবে। তাহলে পাশের ক্যাফেতে দেখা করবেন। ঠিক আছে। পরদিন অফিস শেষ হওয়ার পর আমি ক্যাফেতে গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর স্নেহা এলো। আজ পরনে অফিসের পোশাক নেই, খুব সাধারণ একটা সালোয়ার কামিজ পরেছিলেন। আমি প্রথমবার তাকে অফিসের বাইরের মানুষ হিসেবে দেখলাম। এখন কিন্তু ম্যাম বলবেন না। আমি হেসে বললাম, অভ্যাস বদলাতে সময় লাগবে। কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর স্নেহা বলল, আমরা তো বিয়ে করতে যাচ্ছি, কিন্তু একে অপরকে খুব একটা চিনি না। সেটাই। তাই ভাবলাম মাঝে মাঝে দেখা করা যেতে পারে, কথা বলবো, একে অপরকে বুঝবো। আমারও তাই মনে হয়। সেদিন আমরা প্রায় 2 ঘন্টা গল্প করলাম। অফিসের কোনো কথা নয়, শুধু নিজেদের কথা। কে কি পছন্দ করে, কি অপছন্দ করে, ছোটবেলার গল্প, পরিবারের গল্প। সেদিন বুঝেছিলাম স্নেহা খুব বেশি কথা বলে না, কিন্তু মন খুলে কথা বলতে শুরু করলে সময়ের খেয়াল থাকে না। এরপর প্রায় প্রতি সপ্তাহেই একদিন করে দেখা হতো। কখনো ক্যাফেতে, কখনো কোনো পার্কে, কখনো শুধু হাঁটতে হাঁটতে রাস্তার পাশের চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেতাম। একদিন চা খেতে খেতে আমি বললাম, অফিসে আপনাকে দেখে কখনো মনে হয়নি আপনি এত সহজ মানুষ। অফিসে যদি এমন থাকি তাহলে কেউ কাজ করবে? সেটাও ঠিক। আর বাসার মানুষ আর অফিসের মানুষ তো এক হয় না। আমি তার দিকে তাকিয়ে বললাম, এখন বুঝতে পারছি। স্নেহা মুচকি হেসে কাপের দিকে তাকালো। ধীরে ধীরে আমাদের কথার বিষয়ও বদলাতে লাগলো। আগে শুধু পরিচয় জানার জন্য কথা হতো, এখন কোনো কারণ ছাড়াই কথা বলতে ইচ্ছে করত। অফিসে কোনো নতুন ঘটনা ঘটলে মনে হতো সন্ধ্যায় স্নেহাকে বলবো, তারও একই অবস্থা। কোনো মজার ঘটনা ঘটলে আমাকে ফোন করে বলতো। তারপর ধীরে ধীরে দুজন আপনি থেকে তুমিতে এলাম। সম্পর্কটাও যেন আগের চেয়ে অনেক সহজ হয়ে গেল। তারপর থেকে দিনগুলো যেন খুব দ্রুত কেটে যেতে লাগলো। 2 বাড়িতেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। একদিন স্নেহার পরিবারের সবাই আমাদের বাসায় এলেন, আবার আরেকদিন আমরা তাদের বাসায় গেলাম। বিয়ে ঠিক হলো। অতিথির তালিকা, মেনু, সাজসজ্জা সবকিছু নিয়েই বড়রা আলোচনা করছিলেন। আমাদেরও মাঝে মধ্যে সঙ্গে যেতে হতো। একদিন শপিং মলে গিয়ে স্নেহা বলল, এতক্ষণ ধরে একই শেরওয়ানি দেখছো কেন? কোনটা নেব বুঝতে পারছি না। স্নেহা একটা শেরওয়ানির দিকে তাকিয়ে ইশারা করে বলল, এটা পরলে তোমার ভালো লাগবে। আমি অবাক হয়ে বললাম, এত নিশ্চিত? হুম। তাহলে এটাই নিলাম। স্নেহা হেসে ফেলল। আরেকদিন আমি স্নেহার শাড়ি কেনার সময় সঙ্গে গেলাম। একের পর এক শাড়ি দেখছিল সে। আমি বললাম, লাল রংটাই তোমার ওপর বেশি মানাবে। স্নেহা আমার দিকে তাকিয়ে বলল, তুমি তাহলে পছন্দ করে দাও। অনেকক্ষণ দেখার পর একটা শাড়ি হাতে নিয়ে বললাম, এটা কেমন? স্নেহা শাড়িটা নিজের সঙ্গে মিলিয়ে আয়নায় দেখল। তারপর মুস্কি হেসে বলল, অনেক সুন্দর। এভাবেই ছোট ছোট মুহূর্তগুলো অজান্তেই আমাদের আরও কাছাকাছি নিয়ে এলো। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। বিয়ের দিন চলে এলো। সকাল থেকেই বাড়ি মানুষে ভরে গেল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই একে একে আসতে লাগলো। দুপুরের দিকে সবাই প্রস্তুত হতে লাগলো বরযাত্রী যাওয়ার জন্য। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আছি। কেমন যেন অদ্ভুত লাগছে।
আজকের পর থেকে জীবনের অনেক কিছু বদলে যাবে। একটু পর বরযাত্রী নিয়ে স্নেহাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে পৌঁছাতেই সবাই হাসি মুখে আমাদের স্বাগতম জানালো। এক এক করে সব আনুষ্ঠানিকতা শেষ হলো। এরপর কাজী সাহেব এলেন। 3 বার কবুল বলার পর রেজিস্ট্রিতে সই করলাম। কিছুক্ষণ পর খবর এলো স্নেহাও কবুল বলেছে। চারপাশে সবাই আলহামদুলিল্লাহ বলতে লাগলো। সবশেষে প্রথমবারের মতো সবার সামনে আমি এবং স্নেহা পাশাপাশি বসলাম। আত্মীয় স্বজন একে একে এসে ছবি তুলতে লাগলো। বিকেল ঘনিয়ে সন্ধ্যা প্রায়, তাই এবার বিদায়ের সময় এলো। স্নেহার বাবা মা তাকে জড়িয়ে ধরে দোয়া করলেন। স্নেহার চোখ ভিজে উঠেছিল। আমি শুধু পাশে দাঁড়িয়েছিলাম। বিদায় শেষে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছাতেই সবাই হাসি মুখে আমাদের বরণ করে নিল। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হতে হতে বেশ রাত হয়ে গেল। আত্মীয় স্বজন একে একে বিদায় নিল। অবশেষে রাত 11টায় আমি বাসার ঘরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে ধীরে ধীরে দরজাটা বন্ধ করলাম। ঘর জুড়ে হালকা ফুলের গন্ধ, বিছানা চারপাশে সাদামাটা সাজ। খুব বেশি আড়ম্বর নেই, কিন্তু পরিবেশটা শান্ত। স্নেহা খাটের একপাশে চুপচাপ বসে আছে। লাল শাড়ি, মাথায় ওড়না টানা। সারাদিনের ক্লান্তি তার মুখে স্পষ্ট। আমি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে বললাম, ভেতরে আসতে পারি? আমার কথায় স্নেহা মুখ তুলে তাকিয়েই হেসে ফেলল। এসেই তো পড়েছো, আবার অনুমতি চাচ্ছ? আমি হেসে বললাম, অফিসের বস তো তুমি, অভ্যাসটা এখনো যায়নি। স্নেহা মাথা নেড়ে বলল, অফিস শেষ হয়েছে অনেক আগেই। আমি ধীরে ধীরে তার সামনে গিয়ে বসলাম। কিছুক্ষণ দুজনেই চুপ। নীরবতাটা অস্বস্তিকর ছিল না, বরং দুজনেই যেন এই নতুন মুহূর্তটা নিজের মতো করে অনুভব করছিলাম। আমি টেবিল থেকে 1 গ্লাস পানি এগিয়ে দিলাম। সারাদিন কিছু খাওয়ার সময় পেয়েছিলে? স্নেহা গ্লাসটা হাতে নিয়ে বলল, ঠিক মতো না। বুঝেছিলাম। স্নেহা অবাক হয়ে তাকালো। কিভাবে? তোমাকে দেখে বোঝা যাচ্ছিল। সে আস্তে করে পানি খেলো, তারপর বলল, তুমিও তো সারাদিন দাঁড়িয়েছিলে। আবার নীরবতা। আমি ধীরে ধীরে বললাম, একটা কথা জিজ্ঞেস করব? করো। প্রথম দিন অফিসে আমাকে দেখে কি মনে হয়েছিল? স্নেহা একটু ভেবে বলল, মনে হয়েছিল ছেলেটা খুব শান্ত, সারাক্ষণ শুধু কাজ নিয়ে থাকে। আর এখন? স্নেহা আমার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। এখন মনে হয় তোমার সঙ্গে কথা না বললে দিনটাই অসম্পূর্ণ লাগে। তার উত্তর শুনে অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠল। আমি বললাম, আমারও একই অবস্থা। তাহলে আগে বলনি কেন? সাহস হয়নি। স্নেহা হেসে মাথা নাড়ল। আমি একটু এগিয়ে বসতেই সে নিচের দিকে তাকিয়ে রইল। আমি আস্তে করে বললাম, লজ্জা পাচ্ছ? একটু। অফিসে তো কখনো বোঝা যায়নি। অফিসে সবাইকে সামলাতে হয়। আর এখন? এখন শুধু তোমাকে। কথাটা শুনে দুজনেই হেসে ফেললাম। আমি আলতো করে তার দিকে হাত বাড়ালাম। কয়েক মুহূর্ত ইতস্তত করার পর স্নেহা নিজের হাতটা আমার হাতে রাখল। নার্ভাস? একটু। আমিও। স্নেহা অবাক হয়ে তাকালো। সত্যি? এতদিন যে মানুষটাকে শুধু বস হিসেবে দেখেছি, আজ সে আমার স্ত্রী। অদ্ভুত তো লাগবেই। স্নেহা হেসে ফেলল। তার হাসিটা আগের মতো সংযত নয়, অনেকটা স্বস্তির। আমি বললাম, একটা কথা দেবে? কি কথা? অফিসের রাগ যেন বাসায় না আসে। সে সঙ্গে সঙ্গে বলল, আর বাসার আদর যেন অফিসে না আসে। আমি হেসে বললাম, এইটার গ্যারান্টি দিতে পারছি না। স্নেহা চোখ ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, মানে কি? এমন সুন্দরী বউ আর বস থাকলে কিভাবে আদর না করি বলো? স্নেহা কথাটা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলল আর মুচকি হাসল। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা আর অচেনা লাগছিল না। মনে হচ্ছিল এতদিনের আনুষ্ঠানিক দূরত্ব ধীরে ধীরে গলে যাচ্ছে। জানালার বাইরে রাত আরও গভীর হয়েছে। হালকা বাতাসে পর্দা দুলছে। ফুলের গন্ধে পুরো ঘর ভরে আছে। আমি ধীরে বললাম, আর সারাদিন সবাই আমাদের ঘিরে ছিল। এখন মনে হচ্ছে
এই প্রথম সত্যি করে তোমার সঙ্গে কথা বলছি। আমারই তাই মনে হচ্ছে। আমি কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইলাম। জানো, আজ তোমাকে দেখে অফিসের সেই জেনারেল ম্যানেজারকে একবার মনে হচ্ছে না। তাহলে কাকে দেখছো? আমার স্ত্রীকে। শব্দটা শুনে স্নেহা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, শব্দটা শুনতে ভালো লাগছে। আমারও। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইলাম। কোনো তাড়া নেই, কোনো অস্বস্তি নেই, শুধু নতুন একটা সম্পর্ককে ধীরে ধীরে অনুভব করার চেষ্টা। স্নেহা নরম গলায় বলল, একটা কথা বলবো? বলো। আমি হয়তো খুব সহজে অনুভূতি প্রকাশ করতে পারি না। জানি। কিভাবে? কারণ তোমাকে যতটা কঠিন মনে হয় তার চেয়ে অনেক বেশি নরম তুমি, সেটা অনেক আগেই বুঝে গেছি। সত্যি? হ্যাঁ, শুধু সবাই সেটা দেখতে পায় না। কথাটা শুনে সে ধীরে ধীরে একটু এগিয়ে এলো। আমাদের মাঝে দূরত্বটা যেন আর আগের মতো রইল না। আমি ধীরে ধীরে স্নেহার দিকে ঝুঁকতে লাগলাম। স্নেহা চোখ বন্ধ করে আছে। আমি ওর ঠোঁটে নিজের আঙ্গুল রাখলাম। স্নেহার ঠোঁট অনবরত কাঁপছে। আমি মুচকি হাসলাম। তারপর ধীরে প্রেমে ওর ঠোঁটে নিজের ঠোঁট বসালাম। স্নেহার সাথে সাথে কেঁপে উঠল আর আমাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে ওর ঠোঁট থেকে সরে এলাম। স্নেহা তখনও চোখ বন্ধ করে আছে। তার বুকের ওঠানামা স্পষ্ট বোঝা যাচ্ছে। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে চোখ খুলল, চোখে লাজুক হাসি। আমি মুচকি হেসে বললাম, এত লজ্জা পাচ্ছ? স্নেহা কিছু না বলে আস্তে করে আমার বুকে মুখ লুকিয়ে ফেলল। আমি আলতো করে ওকে জড়িয়ে ধরলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। অফিসে যে মানুষটা সবাইকে এত সাহসের সঙ্গে সামলায়, সে এত লাজুক হতে পারে ভাবিনি। স্নেহা আমার বুক থেকেই মৃদু গলায় বলল, সবাই এরকম স্নেহাকে দেখে না, আর দেখবেও না একমাত্র তুমি ছাড়া। আমি হেসে ওর কপালে একটা নরম চুমু দিলাম। সে মুচকি হেসে আমার শার্টটা মুঠো করে ধরল। একটা কথা বলবো? বলো। আজ খুব শান্তি লাগছে। কেন? জানি না, শুধু মনে হচ্ছে ঠিক মানুষটার কাছেই এসেছি। কথাটা শুনে আমার বুকটা অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেল। আমি ওর গালটা আলতো করে ছুঁয়ে বললাম, আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। আমাদের চোখ আবার এক হয়ে গেল। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না, শুধু একে অপরকে দেখছিলাম। আমি ধীরে ধীরে ওর মুখের সামনে ঝুঁকে এসে আবারও ওর কপালে একটা দীর্ঘ চুমু রাখলাম। তারপর খুব আলতো করে ওর দুই গালে চুমু দিলাম। স্নেহা চোখ বন্ধ করেই হালকা হেসে ফেলল। তুমি থামবে না? আমি দুষ্টু হেসে বললাম, এতদিনের অপেক্ষা ছিল, এত সহজে কি শেষ করা যায়? স্নেহা লজ্জায় মাথা নাড়ল। একদম অসভ্য। শুধু তোমার কাছে। কথাটা বলেই আমি আবার ধীরে ধীরে ওর কাছে এগিয়ে গেলাম। স্নেহাও এবার আর পিছিয়ে গেল না, বরং নিজের ইচ্ছাতেই আমার কাঁধে দুই হাত রাখল। আমি কয়েক মুহূর্ত ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। তারপর খুব ধীরে আবারও ওর ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিলাম। এবার আর কোনো তাড়া ছিল না। দুজনে শান্তভাবে সেই মুহূর্তটাকে অনুভব করছিলাম। কিছুক্ষণ পর সরে আসতেই স্নেহা লাজুক হেসে ফিসফিস করে বলল, আই লাভ ইউ। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। আবার বলো। স্নেহা লজ্জায় ঠোঁট কামড়ে আস্তে করে বলল, আই লাভ ইউ। আমি দুষ্টু হেসে একটু ঝুঁকে ওর কাঁধে মাথা ঠেকালাম। এত আস্তে বললে তো শুনতেই পেলাম না। স্নেহা এবার মুখ তুলে আমার দিকে তাকিয়েই হালকা করে বুকের ওপর একটা চাপ দিল। সব কথা জোরে বলতে হয় নাকি? আমি মজা করে আবারও একটু এগিয়ে যেতেই সে লজ্জায় হালকা ধাক্কা দিয়ে বলল, একদম কাছে আসবে না। আমি হেসে বললাম, আচ্ছা আসবো না। এক সেকেন্ড চুপ থেকে আবার বললাম, কিন্তু দূরে গিয়েও তো থাকতে পারবো না। সে মুখ ফিরিয়ে হাসি চাপার চেষ্টা করল। তুমি না একদম বদলে গেছো। তা ঠিক। অফিসের তুর্য আর বাসার তুর্য এক না। সেটা তো বুঝতেই পারছি। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আর তুমি? আমি কি? অফিসে সবাই তোমাকে ভয় পায়, অথচ এখন দেখছি
একটু খোঁচা দিলেই লজ্জায় লাল হয়ে যাও। স্নেহা সঙ্গে সঙ্গে আবার আলতো করে আমার বাহুতে চাপ দিয়ে বলল, আর একবার বললে কিন্তু সত্যিই রাগ করব। এই রাগটাই তো দেখতে ভালো লাগে। সেবার ভ্রুকুচকে তাকানোর ভান করল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেই হেসে ফেলল। জানো, আজকে প্রথমবার মনে হচ্ছে আমি সত্যিই নিজের মতো থাকতে পারছি। আমার কাছেও তুমি ঠিক এমনই থাকবে, কোনো অভিনয় নয়, কোনো আড়াল নয়। স্নেহা ধীরে ধীরে আমার হাতটা নিজের হাতে নিয়ে বলল, কথা দাও, যত ব্যস্ততায় আসুক আমরা যেন এমন করে গল্প করার সময় সব সময় বের করি। কথা দিলাম। সে শান্ত একটা হাসি দিল। ঘরের নীরবতা এবার আর অচেনা লাগছিল না। মনে হচ্ছিল দুজনের হাসি, খুনসুটি আর ছোট ছোট কথার মধ্য দিয়েই নতুন জীবনের প্রথম রাতটা ধীরে ধীরে আরও আপন হয়ে উঠছে। আর এভাবেই অফিসের গম্ভীর জেনারেল ম্যানেজার স্নেহা ধীরে ধীরে আমার জীবনের আদুরে বউ হয়ে উঠল। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মিষ্টি ও রোমান্টিক গল্প শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।